তাই না? তো জি। সেই জায়গা থেকে যে ওনাদের বিরোধিতা আগে থেকেই হয়তো বা ছিল, যে কারণে ওনাকে সরানো বা সেনাবাহিনী রিসেবল করা। রিসেবলটা করলে তারা এই কাজটা সহজে বের করতে পারবে, করিডোরের বিষয়টা আমেরিকার হুম। স্বার্থ হাসিল করার জন্য বা ইন্ডিয়ান স্বার্থ হাসিল করার জন্য, এরকম একটা বিষয় রয়েছে। আপনি বলছেন যে মব হলে তাদের লাভ, বাংলাদেশ অস্থিতিশীল হলে তাদের লাভ। এই লাভের ধরনটা কেমন? মানে বিশাল কোনো গেম চলছে আপনার কাছে মনে হয়? না, এটা দেখেন, প্রত্যেকটা মবের পিছনে অর্থনৈতিক কারণ আছে। একটা স্কুলের প্রধান শিক্ষককে মব সৃষ্টি করে সরাবে, ওই স্কুলের আরেকজন শিক্ষক প্রধান শিক্ষক হতে চায়, যে কারণে সে এই ফিনান্সটা করে এই মবের হুম। পিছনে। আমরা এটা খুব স্ট্রংলি ফাইন্ড আউট করেছি। অনেকগুলো কলেজে সরাসরি শিক্ষকরা জড়িত, প্রধান শিক্ষককে সরানোর জন্য মব সৃষ্টি করার তারা এটা ফিনান্স করে। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে আরেকজন গুরুত্বপূর্ণ হওয়ার জন্য তারা এই মবে ফিনান্স করে। এটা হলো একটা বিষয়। এটা হ্যাঁ, না হয় এমনি ধরুন এমনি একটা কেউ কথা অবশ্যই। ধরেন জি। দেশপ্রেম থেকে আবেগ থেকে বিয়ে বাড়িতে গিয়ে চট্টগ্রামে মব সৃষ্টি করবে, হুম। হ্যাঁ এইরকম না। এটা তো বের হয়েছে, তারা ফিনান্সিয়ালি ডিমান্ড করেছে এই মব সৃষ্টির সঙ্গে সঙ্গে। তারা দাবি করেছিল, হ্যাঁ। হ্যাঁ, এটা তো এইগুলোই করছে আর কি। এই আপনার রাজনীতিতে যারা বছরের পরে বছর সময় দিচ্ছে, ধীরে ধীরে বিভিন্ন কষ্ট আঘাত সহ্য করে তারা হলো একটা স্টেবল জায়গায় এই রাজনীতিটা করে। তারা আতঙ্কিত হয় না, তারা হলো ভয়ও কম পায়, আবার তারা অতিরিক্ত লোভও কম করে। কিন্তু যারা নতুন করে রাজনীতিতে আসছে, তারা এই রাজনীতিটাকে মনে করে ব্যাপকভাবে আয়ের উৎস, এবং যা পায় জড়াই নিতে হবে, যেদিকে পায় খাইতে হবে। এটা তারা মনে করছে যে রাজনীতি এরকমই মনে হয় নোংরা। কিন্তু বাংলাদেশে প্রচলিত 40-45টা মানে দল আছে যারা ফাংশন করছে, তাদের কোন দলটা কতটুকু অর্থনৈতিক ভাবে ফিল্ড থেকে অর্থ নেয়, তাই না? ফিল্ড লেভেলে কতটুকু অর্থ নেয়। বড় কয়েকটা দল ছাড়া কাউকে মানুষ দান করে না। বিএনপি, হুম, হুম। ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, আওয়ামী লীগ, আর এখন এনসিপি, এছাড়া অন্যান্য অপরাপর ছোট ছোট দলে কেউ অর্থায়ন করে না। এরা নতুন করে রাজনীতিতে এসে ভাবছে যে এখানে এরকম চিপ দিলেই মনে হয় টাকা বের হয়। ওই চিন্তা থেকে ওই মানুষকে চিপ দিয়ে কষ্ট দিচ্ছে আর কি। আচ্ছা, আমি যদি একটু পাল্টা প্রশ্ন করি, যে আপনি যখন ভারত বিরোধী ভারতের পণ্য বিরোধী একটা আন্দোলন শুরু করেছিলেন, ব্যাপক সাড়া ফেলেছিল, অনেকে তো বলতো যে আপনি বোধহয় আইএসআই এর এজেন্ট। আবার এখন আপনি বলছেন যে তারা আম, র এবং যুক্তরাষ্ট্র বা সিআইএ এর এজেন্ট। সাধারণ মানুষ আসলে কোনটাকে বেছে নেবে? অনেক ধন্যবাদ, ভালো কথা বলেছেন। আমি আসলে আমার জায়গা থেকে যখনই সীমান্তে নাগরিক হত্যা হতো, আমি হ্যান্ড মাইক নিয়ে বের হয়ে পড়তাম। হুম, হুম। আমার কাজের দেখেছেন। পরিধি ছিল অত্যন্ত ছোট। আমি জি। আমার জায়গা থেকে আমার রাগ হতো, ক্ষোভ হতো, আমি সেই রাগ এবং ক্ষোভ থেকে দেশের মানুষকে জানাইতাম যে আপনারা কি জানেন এরকম বাংলাদেশে এই পঞ্চগড় সীমান্তে নাগরিক হত্যা করা হয়েছে, ঝিনাইদহ সীমান্তে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, এগুলো আমি, এটা আমার অনেক আগে থেকে আমি এটা করতাম। এটাকেই আপনার হলো পুঁজি করে পিনাকি ভট্টাচার্য। হ্যাঁ, সে বারবার এই ভিডিওগুলো দেখাইতো তার ভিডিওর মধ্যে, এতে তার ভিডিও চমকপ্রদ প্রদর্শনযোগ্য হতো। তো এটা হলো একটা বিষয়। আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট এগুলো অনেক বড় কোনো মানে অ্যাচিভমেন্টের উদ্দেশ্যে নেমে পড়ছি, এদের দ্বারা অনেক মানুষ প্রভাবিত হবে, বিষয়টা এরকম না। মাত্র 4-5 জন মানুষ আমরা মানুষকে সচেতন করার এই কাজটা করতাম। এটা এখনো করি। সীমান্তে যখনই নাগরিক হয়, গত কয়েকদিন আগে ঝিনাইদহ সীমান্তে নাগরিক হত্যা হলো, আমরা পররাষ্ট্র দপ্তরের সামনে গিয়ে দরজা বন্ধ করে রাখছিলাম 1 ঘন্টার মতো, যে আপনারা কেন জি। প্রতিবাদ করলেন না রাষ্ট্রের পক্ষ থেকে। তো এটা এটা আমাদের মানে লড়াইয়ের একটা ভাষা। হ্যাঁ, লড়াইয়ের উপজীব্য। হুম, হুম। তা আমাদের লড়াইয়ের উপজীব্য, আমরা এটা এই ন্যারেটিভ নিয়ে কাজ করি। ওইটাকে পিনাকি ভট্টাচার্য তার মতো করে সে সাজিয়ে নিয়েছে, বা সে এটাকে ক্যাপিটালাইজ করেছে তার মানে এটা শুধু সে এটা না, যখনই যেই আন্দোলন টান্দোলন হবে সেটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করে। ওদের স্রোতে গা ভাসিয়ে নিজেকে ওটা নায়ক বানানোর চেষ্টা করে। এরকম একটা ইয়ে আছে। 2-3টা ফেসবুকে পোস্ট করে
এরকম একটা ভাব আসে যে হ্যাঁ সে এটা করেছে। তারেক রহমান, আপনি তো নিশ্চয়ই ঘরের কথা অনেক কিছু জানেন, ভিতরের কথা, ঘরের কথা বলতে যেটা বোঝাচ্ছি, যেহেতু তার সাথে একটা সরাসরি কানেকশন ছিল, তার নির্দেশ মোতাবেক বা তার পরামর্শক্রমে আপনারা অনেক কাজ করেছেন। বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হলো, আপনি নিজেই বলেছেন এই সম্পর্কে এর আগেই। আহ সেই প্ল্যানিংটা আসলে কিভাবে ছিল, কি কারণে? শুধুমাত্র প্রতিহিংসার জায়গা থেকে, নাকি আপনি যে জায়গাটির কথা বলছেন যে প্রচন্ড একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করার জন্য তারা সবসময় এরকম মব ক্রিয়েট করে থাকে, কোন জায়গা থেকে এই বঙ্গবন্ধুর বাড়িটি এভাবে গুড়িয়ে দেওয়া হলো, মানে পরামর্শটা কি ছিল? জি, প্রথমত ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর বাসভবন, শেখ মুজিবের বাসভবন, এটা নিয়ে আমরা আমাদের দলের পক্ষ থেকে আলাদা একটা বার্তা বিবৃতি আমরা মানে বিয়ার করব। এটা হলো আমাদের একটা আমরা ভাবছি কি ভাবে এটা বলা যায়। জি। এবং এইটাতে ওই সময় এমন একটা হাইপ উঠেছিল যে সবার এখানে যাওয়াটা ইমানি দায়িত্ব, এরকম একটা বিষয় হয়ে গেছিল, বুঝছেন? হুম, যেরকম হুম, ভাবে শাহবাগে 2013 সালে যাওয়াটা ইমানি দায়িত্ব ছিল, যে হুম, হুম। আপনার যে স্রোত চলতেছে সেই স্রোতে সবাইকে চলতে হবে, এরকম জি। একটা বিষয়। এবং দেখেন তখন কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলা হচ্ছে, অনুধাবন হচ্ছে, সেটা এই অনুধাবনটা কিন্তু তখন কিন্তু বলার জন্য আপনি উদ্যোগ নেননি, তাই না? এত সহজ ছিল না তখন, তখনের রাইট। পরিবেশটা এরকমই কঠিন ছিল, না, তখন আমি ওই রাস্তা রাতে ছিল। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার বিরুদ্ধে আমি প্রথমেই একটা কন্টেন্ট করেছিলাম, যে আচ্ছা, কি লাভ হলো আমি এটা করে। আমি এবং সিম্পলি বলি, দেখেন আমাদের বাংলাদেশের এই জন্ম, যদি এইভাবে বলা হয়, বাংলাদেশের জন্ম দিয়েছে ধানমন্ডি 32, হুম। ঠিক আছে? মানে সিম্পলি এই সব